আম্মু যখন পড়েছিল তখন বাসটা আম্মুর উপর থেকে গিয়েছে। বেপরোয়া বাসের কারণে একের পর এক তছনছ হচ্ছে সাজানো জীবন, সড়কে ঝরছে প্রাণ। তার লাইফটা তো পঙ্গু হলি, সাথে ও আছে, ওর আর ছোট বোন আছে, তো তাদের কি দেখাশোনা এখন করবে? কোমর থেকে নিচের অংশের অনুভূতি এবং হাঁটা চলার ব্যাপারটা জাস্ট টু আর্লি টু সে যে উনি কতদূর রিকভারি করবেন। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি। এরকম ঘটনা পুনরাবৃত্তি হতেই থাকবে। বাস সিস্টেমটাকে যদি আমরা একটা সিস্টেমের আওতায় না আনি। নরসিংদীতে কয়েক ঘন্টার ব্যবধানে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 9 জনের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি জুনায়েদ আল হাবিব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বেগম জিয়া। কারাগারে দেখা করে জানালেন মির্জা ফখরুল। বিএনপির ক্ষমতায় যাওয়ার উৎস অবৈধ পথ বললেন ওবায়দুল কাদের। মহানগরীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট, দৈনন্দিন কাজে ভোগান্তি, খুব শিগগিরই সমাধান বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। লাগামহীন দূষণে আবারও মরতে বসেছে গত বর্ষায় প্রাণ ফিরে পাওয়া বুড়িগঙ্গা। আশাহত নদী তীরের মানুষ। রাজনৈতিক প্রভাবশালীরাই দায়ী বলছেন পরিবেশবিদরা। এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর বাজারে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ, যথাযথ শাস্তি না হওয়াই কারণ বলছেন ক্রেতারা। দুই বাসের চাপায় রাজীবের হাত হারানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীতে বাসের বেপরোয়া গতির শিকার হলেন এক নারী। দুই বাসের মাঝে পড়ে সন্তানকে রক্ষা করতে পারলেও ভেঙেছে তার নিজের কোমর। ছোট দুই সন্তানকে নিয়ে এখন অনিশ্চয়তায় তার পরিবার। বাসটা আম্মুর সাথে ছিল না দুইটা। আম্মুকে যখন চাপিয়েছিল, আম্মু যখন পড়েছিল তখন বাসটা আম্মুর উপর থেকে গিয়েছে। 5 বছরের আহানা ছোট্ট এই বয়সে রাজধানীর দুই বাসের বেপরোয়া গতির নির্মমতার সাক্ষী সে। বৃহস্পতিবার রাজধানীর নিউ মার্কেট এলাকায় আবারও দুই বাসের গতিবিধির বলি হলেন আয়েশা খাতুন। মেয়েকে নিয়ে রিকশায় করে স্কুল থেকে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। শিশু আহানা অক্ষত অবস্থায় থাকলেও চিকিৎসকরা জানান আয়েশা খাতুনের কোমরের হাড় ভেঙে গেছে। তার চিকিৎসা প্রক্রিয়াটাও বেশ জটিল। উপরে এবং নিচে যে অংশ হাড়গুলো সুস্থ ছিল ওগুলোর ভিতরে আমরা স্ক্রু লাগিয়ে দিয়েছি। হোপফুলি আমরা পোস্ট অপারেটিভ ফেজে কিছুদিনের ভিতরে ওনাকে আশা করি বসাইতে পারবো। আর্লি টু সে ওনার কোমর থেকে নিচের অংশের অনুভূতি এবং হাঁটা চলার ব্যাপারটা জাস্ট টু আর্লি টু সে যে উনি কতদূর রিকভারি করবেন আর কি। আর দুই সন্তানের জননী আয়েশা খাতুনের এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারছেন না তার পরিবার। অনিশ্চয়তার অন্ধকারে এখন পুরো পরিবার। আশা নাই, এখন ও কিভাবে চলবে? আমার এটাই অনুরোধ, আমি সাহায্য চাই। এখন এটার ক্ষতিপূরণ সেটা তো বটেই। তার লাইফটা তো পঙ্গু হলি, সাথে ও আছে, ও বড় মেয়ে, সাথে ওর আর ছোট বোন আছে, তো তাদের কি দেখাশোনা এখন করবে? এ ঘটনায় বিকাশ পরিবহনের দুটি বাস জব্দ ও এক চালককে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। তাৎক্ষণিক আমাদের পুলিশ রেড দিয়ে শুধু বাসটা আমরা উদ্ধার করতে পারি, ড্রাইভার পলাতক আছে। তো আমরা ওই ড্রাইভারকে অ্যারেস্ট করার জন্য একজন যে ড্রাইভার গ্রেপ্তার হয়েছে তাকে রিমান্ডের জন্য আদালতে পাঠিয়েছি। রিমান্ড হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে ওই ড্রাইভারকে আমরা গ্রেপ্তার করতে পারবো। এর আগে গত মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এক হাত বিচ্ছিন্ন হয়ে যায় রাজীব নামে তিতুমির কলেজের এক ছাত্রের। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে নরসিংদীতে কয়েক ঘন্টার ব্যবধানে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 9 জনের। এদের মধ্যে রয়েছেন এক দম্পতি। এছাড়া জেলার মাধবদীতে বাসের ধাক্কায় দুর্ঘটনার বলি হলেন এক রিকশা চালক সহ 3 জন। পুলিশ জানায় শুক্রবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল অনন্যা পরিবহনের একটি বাস। ঢাকা সিলেট মহাসড়কের মরজাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 4 আরোহী নিহত হন। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। নিহতদের সবার বাড়ি জেলার মরজাল এলাকায় বলে জানা গেছে। সকালবেলা মোটরসাইকেল নিয়ে আসছে চারাবাগের দিকে,
আজকে অরণ্য সফরে বাসের নিচে পড়ে তার সবাই মারা গেছে। সবাই শ্রমিক, 4 জনই শ্রমিক, কাজ করে, এক একজন এক এক কাজ করে আর কি। 4 জনই ঘটনাস্থলে মারা যায় এবং তাদের বয়স 18 থেকে 23-এর মধ্যে। একই হুন্ডা যেহেতু 4 জন, তাদের ব্যালেন্স রাখারও কথা না, এইসব কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। দুপুরে মোটরসাইকেলে মাধবদীর ৫ দোনা এলাকা থেকে জেলা শহরে যাচ্ছিলেন আমিনুল ইসলাম ও তার স্ত্রী মনসুরা বেগম। সদর উপজেলার বাঘাটা এলাকায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান আমিনুল ও মনসুরা। এদিকে মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় সিলেটগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন রিকশা চালক। গুরুতর আহত অবস্থায় মকবুল ও রতন মিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তাদেরও মৃত ঘোষণা করেন চিকিৎসক। সময় সংবাদ, নরসিংদী। বাস চালকদের প্রতিযোগিতা হয়ে উঠেছে যাত্রীসহ পথচারীদের মরণ ফাঁদ। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। বাস মালিক সমিতি চালকদের মানসিকতাকেই দায়ী করে বলছেন তাদের কাউন্সেলিং এর ব্যবস্থা করা হচ্ছে, আর স্থায়ী সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। জীবন জীবিকার প্রয়োজনে নগরে যাদের ছুটতে হয় গণপরিবহনকে অবলম্বন করে, তাদের কাছে এ এক নতুন আতঙ্কের নাম। সাম্প্রতিক ঘটনায় সামনে চলে আসে ফিটনেসবিহীন গাড়ির অসুস্থ প্রতিযোগিতা আর অদক্ষ লাইসেন্সবিহীন চালকের বিষয়। অ্যাক্সিডেন্ট করে একটা সাথে একটা পাল্লা দিতে গিয়ে এখানে নিয়ম আছে, কিন্তু নিয়ম দেখার কেউ নেই। যে যার মতো ইচ্ছা মতো চালাচ্ছে, কোনো শৃঙ্খলা নাই। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে বাস মালিক সমিতি বলছে শিগগিরই প্রশিক্ষণ আর কাউন্সিলিং এর আওতায় আনা হবে চালকদের। কাউন্সিলিং করে তাদেরকে দায়িত্ববোধ সম্বন্ধে সচেতন করা। আমাদের প্রতিষ্ঠানিক এটা এমন অবকাঠামো এখানে অতটা নাই যে আমরা একবারে 6 মাস ট্রেনিং দিয়া এখানে সার্ভিসের কোনো সুযোগও নাই। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলছেন বিদ্যমান আইন অনুসারেই শাস্তি পাবে দোষীরা। আইন অনুযায়ী যে সাজা হবে সেই সাজা মালিক বা শ্রমিকের বিরুদ্ধে সেটা তারা মানবেন এবং মেনে নেবেন, পরিশোধ করবেন। যদি কোনো জরিমানা হয় তা পরিশোধ করবেন। চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছে, সে ব্যাপারে ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন। তবে কেবল আইন প্রয়োগেই এই সমস্যার সমাধান দেখছেন না পরিবহন বিশেষজ্ঞরা, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন আর তার যথাযথ বাস্তবায়নের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। এরকম ঘটনা পুনরাবৃত্তি হতেই থাকবে এবং এটা বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই বাস সিস্টেমটাকে যদি আমরা একটা সিস্টেমের আওতায় না আনি। পাশাপাশি যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান তাদের। নিয়ন্ত্রণের অভাবেই সড়ক দুর্ঘটনা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে এই রাজধানীতে। বিশেষজ্ঞরা বলছে এখনই সময়। বিশৃঙ্খল এই গণপরিবহন ব্যবস্থার লাগাম টেনে ধরতে না পারলে অচিরেই এর চরম মূল্য দিতে হবে এই নগরবাসীকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে বাস চাপায় এক নারী নিহতের ঘটনায় তার ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গত রাতে নিহতের ছেলে মেহেদি হাসান তুহিন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গতকাল দুপুরে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা এলাকায় ইজি বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজি বাইকের যাত্রী শিউলি আক্তার নিহত হন। বেপরোয়া গতির বাসটি শিউলি আক্তারকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। এ সময় তার ছেলে তুহিন মাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। এই বিষয়ে মামলা হয়েছে, দুর্ঘটনা মামলা হয়েছে ওই বাস চালকের বিরুদ্ধে। তা আমরা সেই সময় বাস চালকের নাম পাচ্ছিলাম না, তো তদন্তের পর্যায়ে আজকে আপনার বাস চালকের নাম ঠিকানা পাওয়া গেছে। অচিরেই তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের যে তদন্তকারী অফিসার এবং থানার টিম প্রচেষ্টায় আছে। অন্য প্রসঙ্গ, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, শুক্রবার রাত 9:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহায়তা কামনা করেন প্রধানমন্ত্রী। এছাড়া রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। রাত 11টার সময় আরো থাকছে। তফসিল ঘোষণার পর গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে তোড়জোড়, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই জানিয়েছেন ইসি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগারে বেগম জিয়ার সঙ্গে দেখা করে তিনি সাংবাদিকদের কথা জানান। বিকেল 4টায় তিনি নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে প্রবেশ করেন।
1.5 ঘন্টা পর বের হয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, তবে মানসিকভাবে তিনি অনেক শক্ত আছেন। ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসার দাবি জানান তিনি। ম্যাডামের স্বাস্থ্য খুব ভালো নয়, আমরা তার স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন। এর জন্য যে প্রয়োজনীয় চিকিৎসা যেটা দরকার, দুঃখজনকভাবে ওই চিকিৎসা এখনো তিনি পাচ্ছেন না। কারণ তার যারা চিকিৎসা করতেন, যে তার ব্যক্তিগত চিকিৎসক যারা, তাদেরকে এখন পর্যন্ত তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। দেশে যে সংকট বিরাজ করছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য তিনি মনে করেন যে একমাত্র গণতন্ত্রই সেই সংকট থেকে উত্তরণ করা সম্ভব, এবং সেই জন্য যে চলমান আন্দোলন আছে, জনগণকে সঙ্গে নিয়ে সেই আন্দোলনকে তিনি চালিয়ে যেতে বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তার দল জনগণের ভোটে নির্বাচিত হয়েই রাষ্ট্র পরিচালনা করছে, আর বিএনপির ক্ষমতায় যাওয়ার উৎস অবৈধ পথ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন ওভারপাস পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। তাকে বন্দী করেছে আদালত, তাকে মুক্তিও দিতে পারে আদালত। বেগম জিয়াকে মুক্তি দেওয়ার জন্য বিচার বিভাগের স্বাধীন কার্যক্রম বিঘ্নিত করা বা হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় ইচ্ছে সরকারের নেই। আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ। আমরা ক্ষমতায় এসেছি জনগণের ভোটে। বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল উঁচিয়ে সামরিক শাসক থাকা অবস্থা দল গঠন করেছে, তারপরে রাজনীতির নামাবলী গায়ে চড়িয়েছে। জঙ্গিবাদ, মাদক ও তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং প্রশ্ন ফাঁসের অপসংস্কৃতি থেকে দূরে রেখে শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে সাভারের ভাকুরতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কামরুন নাহার সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী। মাদককে না বলে তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকো। তোমরা প্রশ্ন ফাঁসের যে কালচার শুরু হয়েছে, সেই কালচার থেকে তোমরা দূরে থাকো। জঙ্গিবাদকে না বলো, মানুষের মতো মানুষ হও, এবং আগামী দিনের তোমরা সুনাগরিক এবং দেশের ভবিষ্যৎ কর্ণধার তোমরা হও। তোমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম, তোমাদের বৃত্তি উপবৃত্তি সব কিছু চালু থাকবে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার রাষ্ট্র ক্ষমতায় যদি আসেন। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। দুপুরে খুলনায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে একথা বলেন তিনি। এছাড়া 2 সিটি নির্বাচনে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার। সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি আমাদের কাছে প্রয়োজনের উপর নির্ভর করে। যদি প্রয়োজন না থাকে তাহলে পরে আমরা সেনাবাহিনীকে স্থানীয় সরকার নির্বাচনে আমরা আনতে চাই না। আমরা আগে যে ইভিএম মেশিনগুলো খুলনার খালিশপুরে ব্যবহার করেছিলাম, যদি আমাদের সব ধরনের প্রস্তুতি আমরা নিতে পারি এবং কোনো ধরনের ফল্ট ছাড়া, তাহলে পরে আমরা খুলনা তো এর প্রয়োগ করব, ব্যবহার করব। রাজধানীতে কিছু এলাকার বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাসের চাপ কম রয়েছে। নগরীর বাড্ডা, রামপুরা, মধুবাগ, মিরপুর ও মগবাজার সহ বিভিন্ন এলাকায় চাপ কম থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। গ্যাস স্বল্পতা আর অবৈধ সংযোগের কারণে চাপ কম বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে শিগগিরই সারা দেশের গ্যাস সংকট সমাধান হবে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বলছেন, উদ্ভূত সংকটের কারণ খতিয়ে দেখা হবে। রাজধানীর হিরাঝিল বস্তির নীরা 2টি করে মোট 4টি গ্যাস সংযোগের চুলা থাকলেও তাদের ভরসা মাটির চুলো। এখন গরমে অবস্থা, শীতকালে তো একবারে কম থাকে না গ্যাস। যে একবেলা রান্না করলে আমরা 3 বেলা খাই অনেকে, আর যার লাকড়ি চুলা আছে এরা তো লাকড়িতে রান্না করে, সবাই তো আর লাকড়ি চুলো নাই। এই যে সকাল 6টা বাজে গেছে না,
এই আইব মনে করেন গেলে 3টা 3:30টার দিকে এই টিটু আহে ডিপ পানি আহে পুরা 4টা 5টার দিকে একটু ফুল গ্যাস আহে আইয়া এরপর আবার 7টা বাজনের আগে আবার জায়গা একবারই জায়গা এই যে এখন যেমন দেখছেন না চুলা ধোয়া এমনই জায়গা যাইলে আবার রাতের 11টা 11:30 বাজে আহে। শহরে যারা ফ্ল্যাটের বাসিন্দা ভালো নেই তারাও ছুটির দিনেই দিনভর অপেক্ষার পর তাদের শেষ ভরসা এলপি সিলিন্ডার। দেখেন এখন কোনো গ্যাস নেই। আমরা একটা অফার করি যে শুক্রবার আর শনিবার সরকারি বন্ধ হয়তো বা থাকবে আশা করি, কিন্তু সেটাও থাকছে না। এখন 4টা বাজে উঠতে রান্না করতে হয়, স্কুলে পোলামে রুটি বানাই দিতে দিতে নাস্তা দিতে পারে না। গ্যাসের জন্য এমন অপেক্ষা রাজধানীর বাড্ডা থেকে রামপুরা বনশ্রী হয়ে মধুবাগ পর্যন্ত, মিরপুরের ইব্রাহিমপুর, কল্যাণপুর, শ্যামলী জুড়েও এমন হাহাকার। রাজধানীতে সদ্য যুক্ত হওয়া দক্ষিণখান উত্তরখানে তো বছর জুড়েই একই পরিস্থিতি। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী জানান, ঠিক কি কারণে গ্রীষ্মকালেও গ্যাসের সংকট তা খতিয়ে দেখা হচ্ছে। এখানে কি কারণে প্রেসার কমে গেল সেটা দেখা দরকার আমার মনে হয়, কারণ যে ফ্লোতে আমরা নিচ্ছি গ্যাস এখন যে ইউজ হচ্ছে খুব বেশি, কনজিউমার কিন্তু এখন অনেক সজাগ হয়ে গেছে বাসা বাড়ি। তবে একটা মাস হয়তো ধৈর্য ধরতে হবে, 1 মাস 1.5 মাস পরে 1.5 মাস পরে তো আমাদের গ্যাস চলে আসতেছে। তিতাসের অধীন এলাকায় 200 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ আছে মাত্র 170 কোটি ঘনফুট। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। লাগামহীন দূষণে গত বর্ষায় প্রাণ ফিরে পাওয়া বুড়িগঙ্গা শুষ্ক মৌসুমে এসে আবারও আগের অবস্থায় ফিরে এসেছে। নোংরা জলের সঙ্গে দুর্গন্ধের কারণে আশাহত নদী তীরের মানুষ। পরিবেশবিদরা বলছেন, ট্যানারি স্থানান্তর হলেও প্রভাবশালীদের দৌরাত্ম্যে বন্ধ হচ্ছে না শিল্প কারখানা সহ অন্য উৎসের দূষণ। আশরাফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। বর্ষার স্নিগ্ধ বুড়িগঙ্গা শুষ্ক মৌসুমে এসে এমনই অচেনা। পার্থক্য যেন রাত আর দিনের। অবিরাম দূষণে ট্যানারি স্থানান্তরের ইতিবাচক প্রভাব যেন মিলিয়ে গেছে অযত্ন, অবহেলা আর দায়িত্বহীনতার ঘোর আঁধারে। ট্যানারির 30% দূষণ বন্ধ হলেও শিল্প কারখানা, আবাসিক সহ বিভিন্ন উৎসের অবশিষ্ট 70% দূষণ চলছে অনেকটাই নির্বিঘ্নে। সঙ্গত কারণে আবারও দৃশ্যমান হয়ে উঠেছে দূষণ। নদীর বাপ মা নেই, নদীর যদি দেখা কোনো লোক থাকতো তাহলে এরকম থাকতো না। একটা নদী কোনো দেশে এই অবস্থায় থাকতে পারে, এটা মানে একটা বিশ্বাসযোগ্য কোনো বিষয় না। দূষণ কবলিত বুড়িগঙ্গা দুর্ভোগ বয়ে এনেছে তীরবর্তী এলাকার জনজীবনে। প্রতিদিন এদিক দিয়ে অফিসে আসি এবং যাই, আর মনের দুঃখ পাই এবং কষ্টটা বেড়ে যায়। সুন্দর পরিবেশে আমরা যেখানে আসতে পারতাম সেখানে দুর্গন্ধ সয়ে সয়ে এদিক দিয়ে চলাচল করতে হয়। মানুষের জীবনের সাথে সম্পৃক্ততাই নদীর পানি এবং মানুষের জীবন, কিন্তু মানুষের জীবনটার থেকে যদি নদীটা আলাদা করে ফেলে দেওয়া হয় তাহলে মানুষের জীবন আর মানুষের জীবন থাকবে না। নদীর এই বেহাল দশার জন্য প্রভাবশালীদের দৌরাত্ম্যকেই দুষছেন পরিবেশবিদরা। তারা বলছেন, দূষণ রোধে রাজনৈতিক সিদ্ধান্ত না হলে আসবে না স্থায়ী পরিবর্তন। আইনগুলো ভাঙেন মোটামুটি যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান, তারা এত শক্তিশালী যে সরকারি দপ্তরগুলো তাদের সাথে কুলিয়ে উঠতে পারছেন না। যখন দূষণ বন্ধ করার রাজনীতিটা ভোটের রাজনীতিতে ঢুকে যাবে, তখন জনপ্রতিনিধিরা সেটা শুনতে বাধ্য হবেন। দূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন হলেও দীর্ঘদিনেও কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা কমিটি হয়েছে, মাস্টার প্ল্যান করার জন্য একটা নির্দেশনা আছে কিভাবে দূষণটাকে লং টার্মে নিয়ন্ত্রণ করা যায়। যতই প্রভাবশালী হোক, আমরা নদীর যে বিষয়গুলো এখন চিহ্নিত করেছি সেই বিষয়ে কোনো প্রভাবশালীরা এখানে নদীতে কিন্তু প্রশ্রয় পাবেন না। দূষণ ক্রমে ভয়াবহ আকার ধারণ করলেও ট্যানারি বর্জ্য বন্ধের প্রভাব এখনো স্পষ্ট বুড়িগঙ্গায়। গত শুষ্ক মৌসুমের তুলনায় এবারের দূষণের মাত্রা অনেকটাই কম। ট্যানারি বন্ধের প্রভাবে গত বর্ষায় স্বচ্ছ জলে প্রাণ ফিরে পায় যে নদী, দূষণের অন্য উৎসগুলো বন্ধ না হওয়ায় শুষ্ক মৌসুমে এসে তা যেন আবারও মরতে বসেছে। পরিবেশবিদরা বলছেন, এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা গেলে কয়েক বছরের মধ্যে এই নদীটিকেই স্থায়ীভাবে দূষণমুক্ত করা সম্ভব। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর কাঁচা বাজারে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে আসা ক্রেতারা বলছেন, যথাযথ শাস্তি না হওয়ায় দেদারসে ইলিশ বিক্রি হচ্ছে। ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুম 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মেঘনা সহ ইলিশের অভয়াশ্রমগুলোতে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। অথচ রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে দেখা গেল ভিন্ন চিত্র। বেশ কয়েকটি দোকানে দেখা মিলল ছোট বড় আকারের ইলিশের।
নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চলছে বেচা বিক্রি। পহেলা বৈশাখ সামনে রেখে বাড়তি দামও হাঁকছেন বিক্রেতারা। এই অবস্থায় বৈশাখে রাজধানীর কাঁচা বাজারগুলো নজরদারির পরামর্শ ক্রেতাদের। রাজশাহীতে চলচ্চিত্র সংসদ আন্দোলন, প্রেক্ষাপট, প্রত্যাশা ও করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, চিলড্রেন ফিল্ম সোসাইটি, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও বরেন্দ্র ফিল্ম সোসাইটি এ আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম। চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি এবং এর উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন তিনি। কর্মশালায় সংগঠনগুলোর সদস্য সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। পরে সেখানে আঁখি ও তার বন্ধুরা চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। সেই ছবি আমরা দেখালামও বিকল্পভাবে, সিনেমা হলে না যেয়ে। চলচ্চিত্র হচ্ছে এমন একটা মাধ্যম যেটি আমাদের সব কিছু জানতে সাহায্য করে। আমরা যখন একটা দেশি বিদেশি ভালো ছবি যখন দেখি, তখন কিন্তু আমাদের মনের জানালাটা খুলে যায়, আমাদের সামনে একটা কল্পনার রাজ্য উন্মোচিত হয় এবং আমরা নিজেদেরকে ক্রমান্বয়ে আমরা পরিশুদ্ধ করি চলচ্চিত্র দেখার মধ্য দিয়ে। সুতরাং চলচ্চিত্র নির্মাণটা আমাদের কাছে কোনো বিলাসিতা নয়, আমাদের কাছে এটা এখনো একটা আন্দোলন। সেই আন্দোলনে আমরা সামিল থাকবো সবসময়।